কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, বাঁধ ভেঙে পড়লো কাঁধে। রাজসভা শুরু হতেই অমনি রাজামশাই বললেন, কি মন্ত্রী, বাঁধ তৈরির কাজ আর কত দূর বাকি আছে? মন্ত্রীমশাই বলে, প্রায় শেষ হয়ে এসছে রাজামশাই, আর 2-4 দিন লাগবে, তারপর পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে কাজ। এই শুনে গোপাল বললে, রাজামশাই, বাঁধটা তৈরি হয়ে গেলে পরে আমাদের রাজ্যের লোকেদের নদী পারাপারে খুব সুবিধে হবে। রাজামশাই তখন বলেন, হ্যাঁ গোপাল, একদম ঠিক বলেছ, প্রজাদের এতদিন যে কষ্টটা হচ্ছিল তা অনেক অনেক সুরাহা হবে। তারপর সেনাপতি মশাই বলেন, রাজামশাই, আমাদের রাজ্যে যখন নতুন বাঁধ তৈরি হচ্ছে, তাহলে উদ্বোধন করলে ভালো হয় না? রাজামশাই বলে, খুব ভালো কথা বলেছ সেনাপতি, আমরা এই বাঁধটাকে উদ্বোধন করব সবাইকে নিয়ে। রাজামশাই বললে, মন্ত্রী, বুধবার নাগাদ বাঁধ তৈরি হয়ে যাবে? মন্ত্রীমশাই বলে, হ্যাঁ রাজামশাই, বুধবার নাগাদ বাঁধ তৈরি হয়ে যাবে। অমনি তখন রাজামশাই বলে, তাহলে প্রজাদের সকলকে জানিয়ে দাও, যাতে বুধবার দিন বাঁধের উদ্বোধন হবে, সকলে যেন আসে। ওদিকে মন্ত্রী মশাই আর গোপালের শ্যালক মিলে বাঁধের ওখানে যায় বাঁধ দেখতে। গিয়ে তখন দেখে বাঁধের কাজ চলছে। এদিকে শ্যালক আর মন্ত্রী মশাই আলোচনা করতে থাকে, মন্ত্রী মশাই, এই যে পচা মাছগুলো দিয়ে এই বাঁধটা যে তৈরি হচ্ছে, রাজামশাই তার কিছুই জানতে পারলো না। আর এই পচা মাছের বাঁধন দিয়ে যে বাঁধটা হলো, তার জন্য যে রংটা লাগানোর কথা যে আমিও বললাম, তাতেও কত উপকার হলো বলুন? মন্ত্রীমশাই বলে, হ্যাঁ হ্যাঁ, তাতে অনেক উপকার হয়েছে, তোমার আর আমার তো পকেট মোটা হলো, আর কিছু হোক না হোক। অমনি ওরা দুজনে মিলে আলোচনা করে যে তাহলে উদ্বোধনের সময় এখন রাজামশাই তো চাইবেন ওই বাঁশের সিঁড়িতে ওঠার জন্য, তাহলে কি করলে হয় শ্যালক? শ্যালক তখন বলে, তা মন্ত্রী মশাই, যদি আমার জামাইবাবুকে উঠতে দেন তাহলেই কাজের কাজ হবে, নইলে যদি রাজামশাইকে উঠতে দেন তাহলে আমরা ধরা পড়ে যাব, কিন্তু বলে দিলাম। তার জন্য যাতে আমার জামাইবাবু যাতে ওঠে সেই ব্যবস্থা করতে হবে, বুঝেছেন মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই তখন বলে, একদম ঠিক বলেছ শ্যালক, তাই করতে হবে আমার। তারপর বুধবার দিন হতেই সকলে এসে উপস্থিত হয় ওই বাঁধের কাছে, এমনকি রাজামশাই সঙ্গে প্রজারাও আর সঙ্গে সভাসদগণরা। এই দেখে রাজামশাই বলে, বাবা, খুব সুন্দর তো বাঁধটা তৈরি হয়েছে মন্ত্রী, খুব সুন্দর বানিয়েছো। মন্ত্রীমশাই বলে, রাজামশাই, আপনি আশীর্বাদ করুন, বারবার যেন আমি কৃষ্ণনগরের সমস্ত কাজে হাত লাগাতে পারি। রাজামশাই বলে, খালি হাতে তো আমি আর আশীর্বাদ করতে পারি না, আমার এই আংটিটা নাও, এই আংটিটা পরেই আমি তোমায় আশীর্বাদ করি। অমনি শুনে মন্ত্রীমশাই বলে, না না রাজামশাই, কি দরকার ছিল আবার আংটি দেওয়ার? এদিকে গোপালের শ্যালক মনে মনে ভাবে, আমিও মন্ত্রীর সাথে হাতে হাত লাগালাম, আমার বেলায় কোনো উপহার নেই, এই যত উপহার মন্ত্রীর বেলায় হয়ে গেল, আমার দূর ছাই, ভালো লাগে না। এদিকে মন্ত্রীকে আংটি পরিয়ে দেয়। মন্ত্রী আংটি পরে বলে, এবার রাজামশাই, আপনি এই নারকোলটা ভেঙে এই বাঁধের উদ্বোধন করুন। অমনি নারকোলের থালাটা নিয়ে এসে রাজামশাইকে ধরায়। রাজামশাই নারকোলটা ফাটায়। তারপর রাজামশাই বলে, এবার আমি এই বাঁধে পাদ রাখি। অমনি মন্ত্রী মশাইকে শ্যালক বলে, এই যে মন্ত্রী মশাই, আটকান আটকান, এই যে রাজামশাই চলে যাচ্ছে বাঁধের মধ্যে, তাহলে বিপদ ঘটে যাবে, আমরা ধরে পড়ে যাবো, যে এই যেতে দেবেন না। এই শুনে মন্ত্রীমশাই বলে, যাবেন না যাবেন না রাজামশাই, আপনি একদম বাঁধে উঠবেন না। এই যে আপনি বরং একটা কাজ করুন, গোপালের তো খুব ইচ্ছে ছিল ওই বাঁধটা তৈরি করা নিয়ে, তাহলে গোপালকেই যেতে দেন আগে প্রথমে। অমনি রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, গোপালেরই তো ইচ্ছায় আমরা বাঁধটা তৈরি করতে পারলাম, গোপাল তাহলে তুমি ওঠো। গোপাল তখন বলে, না না রাজামশাই, আপনি ওঠুন না, আপনি যান। রাজামশাই বলে, গোপাল তুমি চলো।
মন্ত্রী মশাই বলে, না না গোপাল, তুমিই ওঠো, তোমার ওঠা উচিত, কারণ রাজামশাই যখন নিজের মুখেই বললেন তুমি যেও না। এদিকে গোপাল মনে মনে ভাবে, ব্যাপারটা তো মন্দ হলো না, আমাকে কেন জোর করছে মন্ত্রী মশাই বাঁধে ওঠার জন্য, আর রাজামশাইকে বা যেতে দিলেন না কেন? আমার তো কেমন আলাদা খটকা লাগছে। তবু প্রজারা সকলে মিলে যখন বলে, অমনি গোপাল ওই সিঁড়ির বাঁধের উপর দিয়ে যেতে থাকে। কিছুটা এগিয়ে যাওয়ার পরে তারপর ধীরে ধীরে বাঁশগুলো ভাঙতে শুরু করে, তারপর পুরোপুরি ভেঙে একদম গোপাল পুরো জলের মধ্যে ঢুকে পড়ে যায়। এই অবস্থায় গোপালকে তুলে নিয়ে গিয়ে ঘরে সবার সেবা শুশ্রূষা করতে থাকে। এদিকে মন্ত্রীমশাই বলে, দেখলেন তো রাজামশাই, গোপাল খেয়ে খেয়ে যেভাবে ওজন বাড়াচ্ছে, দেখুন এই নতুন তৈরি বাঁধ তাও আবার ভেঙে গেল। বৈদ্যমশাই বলে, জল ছিল বলে গোপালের কিছু হয়নি, তাও সামান্য কিছু আঘাত লেগেছে। গোপাল বলে, রাজামশাই আপনিও ভাবছেন যে আমার ওজন বেশি বলে বাঁধটা ভেঙে গেল? রাজামশাই বলে, আমি কোনো কথা শুনতে চাই না গোপাল, আমি যেন তোমার এখন মুখদর্শন না করতে পারি। অমনি বলে, তোমার খুব শরীর খারাপ, তাই তোমায় আমি বেশি কিছু বললাম না। এই বলে রাজামশাই চলে যান। তারপর মন্ত্রীমশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গোপালের দিকে তাকায় আর মনে মনে ভাবে, এবার বেটা গোপাল জব্দ হয়েছে। গোপাল এবার মন্ত্রীর দিকে তাকিয়ে থাকে, মন্ত্রী ভাবে বাবারে হে, গোপাল যেভাবে তাকিয়ে রয়েছে মনে এই দিল, অমনি বলে ওখান থেকে পালিয়ে যায় মন্ত্রীমশাই। এদিকে গোপাল পরের দিন খেতে যখন বসে, তখন গোপালের থালায় ভাত আর ভেন্ডি মাখা, আর ওদিকে ওর শ্যালকের থালায় মাছের মুড়ো আর বিভিন্ন রকমের তরকারি নিয়ে বসে আছেন খেতে। গোপাল বলে, কি গো গিন্নি, আমার থালায় এই সেদ্ধ ভাত কেন? গোপাল বলে, তুমি কি তাই মনে করো যে আমিও তাহলে আমার এই ভারী চেহারার জন্য ওই ভাতটা ভেঙে গেছে? গোপালের শাশুড়ি মা বলে যে, আসলে পাঠা আমরা কি বলবো, আসলে পাড়া প্রতিবাসীরাই তো এসে বলছে যে তোমার নাকি হাত ওজনের জন্য তোমার এই বাঁধ ভেঙে গেছে। দিকে শ্যালক গিয়ে দেখা করে মন্ত্রীমশাইয়ের সাথে। মন্ত্রীমশাইকে গিয়ে বলে, জানেন আমার জামাইবাবু ভীষণভাবে জব্দ হয়ে গেছে, জামাইবাবু এখন আর কিছু করারই নেই। মন্ত্রীমশাই বলে, সে তো বুঝলাম যে তোমার জামাইবাবু তো জব্দ হয়েছে, কিন্তু ও হচ্ছে গোপাল, ও আমাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবে না, তার জন্য এখন আমাদের একটা আলাদা উপায় বের করতে হবে যাতে এইগুলো সব ধামাচাপা পড়ে যায়। তারপর মন্ত্রীমশাই আর শ্যালক দুজনে মিলে আলোচনা করে। মন্ত্রীমশাই গিয়ে সাজঘরে গিয়ে একটা পোশাক ভাড়া করে নিয়ে আসে। তা ভাল্লুকের পোশাক নিয়ে এসে ওই ভাল্লুকের পোশাক পরে ওই চাষিদের মাঠে গিয়ে লুকিয়ে থাকে। চাষিরা যখনই মাঠে যায় অমনি ওই ভাল্লুকের বেশ ধারণ করে মন্ত্রীমশাই ভয় দেখাতে থাকে। চাষিরা তখন ভয়ে আর কেউ মাঠে যেতে পারে না, ওদের ফসলও ক্ষতি হতে থাকে, না ওরা মাঠে যেতে পারে না ফসল তুলতে পারে, কিছুই করতে পারে না। এদিকে চাষিদের দল এসে আর সবাই রাজামশাইকে সব কিছু জানায় যে, রাজামশাই আমাদের ক্ষেতে এমন ভাল্লুক পড়েছে, ভাল্লুক এমনই এসে ক্ষেতের মধ্যে বসে রয়েছে যে আমরা কিছুই ক্ষেতের কোনো কাজ করতে পারছি না, আমাদের ক্ষেতের ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। রাজামশাই বলে, ভালুক এসছে? মন্ত্রীমশাই বলে, ভালুক? ও বাবারে, এ তো মারাত্মক ধরনের কথা, ভালুক এলো কি করে? তারপর এই কথা শুনে রাজামশাই বলে, তাহলে সেনাপতি তুমি যাও গিয়ে ভালুকটাকে দেখো, ধরে নিয়ে আসার ব্যবস্থা করো। সেনাপতি মশাই বলে, না রাজামশাই আমি যেতে পারবো না, আমার ভীষণ ভয় করছে ওই ভালুক ধরতে যেতে, ভালুক বলে কথা রাজামশাই। এমনকি রাজামশাই প্রহরী টহরি শুরু করে সকলকে বলতে থাকে, কেউই রাজি হয় না ওই ভালুককে ধরতে যেতে। এদিকে রাজামশাই শেষ পর্যন্ত রাগ করে বলে, বেশ তোমরা যখন কেউ না যাবে আমি যাব ওই ভালুক ধরতে। তারপর বিজ্ঞানী গিয়ে গোপালকে সব কিছুই খুলে বলে। গোপাল শুনতে পেয়ে ওই দিন রাত্রিবেলা রাজামশাইয়ের সাথে দেখা করতে আসে। রাজামশাই গোপালকে দেখতে পেয়ে পিছন ঘুরে চলে যেতে থাকে কথা না বলে। গোপাল তখন বলে, রাজামশাই বলে, আমি তোমায় বলেছিলাম না তোমার মুখ দেখবো না, তুমি কেন আবার এখানে এসছো?
গোপাল তখন বলে, এই রাজ্যের বিপদের সময় আমি না এলে কি করে হবে রাজামশাই? আমি শুনলাম ওই ভালুক ধরতে কেউ যাচ্ছে না, শুধুমাত্র আপনি যাবেন। তাই জন্য আমি ভেবেছি আমিও আপনার সাথে যাব রাজামশাই। রাজামশাই তখন বলে, বেশ তাহলে ঠিক আছে। তো রাজামশাই তাতে রাজি হয়ে যায়। তারপর রাজামশাই আর গোপাল ওই দিন রাত্রিবেলা মশাল জ্বালিয়ে নিয়ে ওই ক্ষেতের মধ্যে যেতে থাকে। এদিকে রাজামশাই বলে, কই কিছু তো দেখতে পাচ্ছি না, কোনো ভালুক টালুক তো কোনো দেখাই যাচ্ছে না। এদিকে হঠাৎ করে গোপাল দেখে একটা ঝোপটা যেন নড়ে উঠল। অমনি বলে, রাজামশাই দেখুন ঝোপের এই জঙ্গলের দিকটা কেমন নড়ছে মনে হচ্ছে পাতাগুলো। তারপর যখন ভালো করে দেখে, হ্যাঁ ভালুক। অমনি বলে, এই তো ভালুক রাজামশাই। রাজামশাই তখন বলে, গোপাল তাহলে জালটা ফেলে ভালুকটাকে ধরো ধরো। গোপাল তখন বলে, হ্যাঁ তাই করি রাজামশাই। এদিকে মন্ত্রীমশাই ভালুকের বেশ ধারণ করে যখন দেখে যে গোপালও এসছে, বলে, ব্যাপারে এবার তো আমাকে নিশ্চিত ধরে ফেলবে, আর যদি জালটা ফেলে ধরে ফেলে তাহলে তো আমি ধরা পড়ে যাব। অমনি বলেই যখন দিয়ে এক ছুট মারে ওখান থেকে, পালাতে থাকে। এদিকে পেছন পেছন গোপালও ছুটতে থাকে। রাজামশাই বলে, ছোট ছোট গোপাল, এই যে ভালুক পালিয়ে যাচ্ছে। অমনি গোপাল পেছন পেছন ছুটতে থাকে। এদিকে ভালুকটাও লাফিয়ে লাফিয়ে পালাতে থাকে। গোপাল যখন দেখে যে কাদার মধ্যে মানুষের পায়ের ছাপ, এ বলে, এ কি, ভালুকের আবার পায়ের ছাপ মানুষের মতো। তারপর হঠাৎ যখন দেখতে পায় ওই রাজামশাইয়ের দেওয়া মন্ত্রীকে ওই আংটিখানা, দেখতে পেয়ে বলে, রাজামশাই শীঘ্রই আসুন, শীঘ্রই আসুন, দেখুন দেখুন কি পেয়েছি দেখুন। এই দেখুন আপনার দেওয়া ওই আংটিখানি, যেটা আপনি মন্ত্রীমশাইকে দিয়েছিলেন। তারপর ওরা তো বুঝতে পেরে যায়। পরের দিন রাজসভা শুরু হতে রাজামশাই বলেন, তোমাদের সকলকে একটা ঘোষণা করার ছিল। তোমরা সকলে জানো কালকে আমরা দুজনে মিলে ভালুক ধরে ফেলেছি। সকলে বলে, ভালুক ধরে ফেলেছেন রাজামশাই? রাজামশাই বলে, হ্যাঁ, তাও আবার গোপালের জন্য। মন্ত্রীমশাই বলেন, রাজামশাই হঠাৎ করে আপনি আবার গোপালকে ডেকে পাঠালেন যে? রাজামশাই বলে, এই তো গোপাল ছিল বলেই তো কালকে ভালুকটা ধরে ফেললাম। মন্ত্রীমশাই বলে, এটা কি করে সম্ভব, কি করে ধরলেন ভালুককে? রাজামশাই বলে, হ্যাঁ, ভালুক ধরেছি বলেই তো গোপালকে 500 স্বর্ণ মুদ্রা উপহার দিতে চাই। গোপাল তখন বলে, রাজামশাই 500 না 1000 স্বর্ণ মুদ্রাই উপহার দেন। রাজামশাই বলে, বেশ বেশ, তোমাকে 1000 স্বর্ণ মুদ্রাই উপহার দেব। অমনি মন্ত্রীমশাই বলে, না না রাজামশাই, আপনারা কেউ ভালুক ধরতে পারেননি, আর 500 স্বর্ণ মুদ্রা কি 1000 স্বর্ণ মুদ্রাও দেবেন না গোপালকে। গোপাল মিছিমিছি আপনার কাছ থেকে স্বর্ণ মুদ্রা নেবে বলে ওই মিথ্যে কথা বলছে। আপনি একদম গোপালের কথা বিশ্বাস করবেন না। রাজামশাই বলে, গোপালের কথা কেন মন্ত্রী, আমি তো নিজেই গেছিলাম, আর নিজের চোখেই তো আমি দেখলাম ভালুককে ধরতে, তাহলে আমি কি করে তোমার কথা শুনি? মন্ত্রীমশাই বলে, আপনি বিশ্বাস করুন, ভালুক কিন্তু ধরা পড়েনি, আসলে আসলে ভালুক। অমনি গোপাল বলে, আসলে ভালুক হচ্ছেন আপনি, তাই তো মন্ত্রীমশাই? মন্ত্রীমশাই তখন বলে, আমি না না, আমি কেন হতে যাব, আমি কেন হব, আমি কেন হব? রাজামশাই বলে, থেমে থেমে বললে তো হবে না মন্ত্রীমশাই। গোপাল তখন বলে, এই যে তার প্রমাণ, আংটিখানি আপনার, আমরাই তো কালকে পেয়েছি। এই শুনে মন্ত্রীমশাই বলে, রাজামশাই আমায় ক্ষমা করে দেন রাজামশাই, লোভে পড়ে আমি এই সমস্ত কাজ করেছি। আমি লোভে পড়ে পচা বাঁশ দিয়ে ওই বাঁধটাও বানিয়েছিলাম, তাও মিছিমিছি গোপালের নাম দোষ দিয়েছিলাম যে গোপাল ভারী বলে ওই বাঁধটা ভেঙে গেছে। আর যেহেতু গোপালকে মিথ্যে অপবাদ দিয়েছিলাম, ওখান থেকে সকলের মনকে সরানোর জন্য তাই আমি মিছিমিছি এই ভালুকের বেশ ধারণ করে চাষিদেরকে ভয় দেখাচ্ছিলাম। তাই আমি এমন কাজ করেছি রাজামশাই। শুধু আমি এর মুনাফা অর্জন করিনি, সঙ্গে শ্যালকও আছে। গোপাল বলে, ও বুঝেছি, আমার শ্যালকও এমন কাজ করেছে। হ্যাঁ, মন্ত্রীমশাই বলতে থাকেন, রাজামশাই আমায় ক্ষমা করে দেন রাজামশাই, ভুল হয়ে গেছে রাজামশাই। রাজামশাই বলে, ক্ষমা?
তোমাকে ক্ষমা করে দেব, যেখানে তুমি প্রজাদের এত বড় সুবিধের কাজকে তুমি অসুবিধা করে দিয়েছো, প্রজাদের ক্ষেতের মধ্যে গিয়ে প্রজাদের ভয় দেখিয়ে ক্ষেতের শস্য নষ্ট করেছো, তার জন্য তোমার ক্ষমা? তুমি 1টা বছর বিনা পরিশ্রমিকে কাজ করবে আমার রাজসভায়, আর তোমার 1 বছরের বেতন আমি প্রজাদের হাতে তুলে দেব। এই হচ্ছে তোমার সব থেকে বড় শাস্তি। আর গোপালের শ্যালককে কারাদণ্ড দেওয়া হবে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।